পদত্যাগ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার, ছেড়েছেন দেশ। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা করেছেন সেনাপ্রধান। কেন অগ্নিগর্ভ হয়ে উঠল পদ্মাপাড়? ঘটনার সূত্রপাত জুলাইতে। গত মাসের 15 তারিখ রাত থেকে ধিকি ধিকি জ্বলতে শুরু করে আন্দোলনের আগুন। কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল এই আন্দোলন। 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে লড়াই করা পরিবারের সদস্যদের সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা চালু ছিল বাংলাদেশে। সেই কোটা বাতিলের দাবিতে এই পথে নামে ছাত্ররা। আন্দোলনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। 2018 সালে সরকার কোটি বাতিল করলেও হাইকোর্টের আদেশ তা ফের চালু হয়। এরপর জুলাইয়ের শেষের দিকে সুপ্রিম কোর্টের রায়ের পর কিছুটা স্বস্তি ফের ওপার বাংলায়। আন্দোলন হিংসাত্মক আকার ধারণ করলে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়। দাবি না মানা পর্যন্ত আন্দোলন থেকে তারা যে পিছিয়ে আসবেন না সে কথা সাফ জানিয়ে দেন আন্দোলনরত পড়ুয়ারা। কমপ্লিট শাটডাউনে চলা সংঘর্ষে শয়ে শয়ে বিক্ষোভকারীর মৃত্যু হয়। পুলিশের গুলিতে প্রাণ হারান প্রায় 300 জন। সরকারি চাকুরিতে মেধার ভিত্তিতেই নিয়োগ করার দাবি জানিয়ে আন্দোলন শুরু করেছিলেন বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। তাদের দাবিতেই মান্যতা দেয় বাংলাদেশের সুপ্রিম কোর্ট। সরকারি চাকুরিতে 93% মেধা ভিত্তিক পদ্ধতিতে বরাদ্দের নির্দেশ দেয় বাংলাদেশের সর্বোচ্চ আদালত। বাকি 7% মধ্যে 5% মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য এবং 2% বাকিদের জন্য সংরক্ষিত হবে। এর আগে মুক্তিযোদ্ধার পরিবারের জন্য 30% সহ মোট 56% আসন সংরক্ষিত ছিল। কোটা সংস্কার নিয়ে বিক্ষোভ থেমে গেলেও নতুন করে সমস্যা তৈরি হয় জনগণকে ট্যাক্স বা ইউটিলিটি বিল না দেবার আহ্বান জানানোর। অফিস, ব্যাংক, কারখানা খোলা থাকলেও ঢাকা ও অন্য শহরে জনজীবন ব্যাহত হয়। রিজন ভ্যান ভাঙচুর থেকে শুরু করে শেহবাগ এলাকার সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হামলা চালায় আন্দোলনকারীরা। পাল্টা বুলেট, রাবার বুলেট এবং টিয়ার গ্যাস নিক্ষেপের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। নতুন করে এই আন্দোলন হিংসার রূপ নেয়। মোবাইল পরিষেবা, ইন্টারনেটের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম। ওনারা এখানে এসেছেন। আমরা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব।